প্রফেসর ইউনূসের বিরাট ঘোষণা, প্রত্যাশা, অনেকটা অবাক করা, খুব কনফিডেন্স। আসলে কি প্রফেসর ইউনূস বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবেন যেটা অতীতে কোনো নজির নেই? এই বেসামাল সালাউদ্দিনকে কখন কিভাবে থামাবে বিএনপি? আজকে বিএনপি কে এই রসাতলে ফালার পিছনে এক সালাউদ্দিনই যথেষ্ট বলে মনে করছে অনেকেই। আজকে শুধু অনুষ্ঠান না, সারা জাতি এটা থেকে অনুপ্রাণিত হবে, নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না, কারো দয়া দাক্ষিণ্যে বেঁচে থাকার জাতি না, আমরা কারো কথার তলে থাকি না, আমরা আমাদের মতো চলি, মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো। খুব বড় একটা স্বপ্ন দেখাইছে আমাদেরকে ডক্টর ইউনূস। এখানে ইয়াংদের নিয়ে কথা বলা হয়েছে, যুবকদের নিয়ে কথা বলা হয়েছে এবং এমন কথাও বলা হয়েছে আমাদের এই যুবকদেরকে বিদেশি কাজ চায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ সেনাবাহিনীর খুন গুমের সাথে জড়িত সেনাবাহিনীর অফিসারদেরকে হুঁশিয়ার করলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলকান। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। এই বেসামাল সালাউদ্দিনকে কখন কিভাবে থামাবে বিএনপি? আজকে বিএনপি কে এই রসাতলে ফালার পিছনে এক সালাউদ্দিনই যথেষ্ট বলে মনে করছে অনেকেই। আজকে নাহিদ ইসলাম এনসিপি নেতা প্রতিবাদ জানিয়েছে যে জুলাই যোদ্ধাদেরকে হাসিনার দোসর হিসাবে আখ্যায়িত করেছে গতকাল সালাউদ্দিন আহমেদ। যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। খবরটি প্রকাশ করেছেন ইত্তেফাক পত্রিকা। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফেসিবাদ বাহিনী সংসদ এলাকা বিশৃঙ্খলা করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে গতকাল যারা সংসদ ভবনে মিছিল মিটিং করেছে, যারা প্রতিবাদ করেছে, যারা নাকি তাদের দাবির জন্য গিয়েছে, তারা নাকি আওয়ামী লীগের ফেসিবাদের অংশীদার। আওয়ামী লীগের ফসিবাদের অংশীদার কি করে হয় সালাউদ্দিন আহমেদ এমন কথা কিভাবে জুলাই যোদ্ধাদেরকে বলে? এই বেসামাল সালাউদ্দিনকে যদি সামলাতে না পারে তাহলে বিএনপির যে ভরাডুবি হবে। এটা সালাউদ্দিনের জন্মভূমি চাকসু নির্বাচনে 24টা আসনের ভিতরে 22টা আসনই ছাত্র শিবির পেয়েছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে সালাউদ্দিনের বাড়ি যেরকম উলঙ্গ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় উলঙ্গ হয়েছে, মির্জা আব্বাসের এলাকা জাহাঙ্গীরনগর উলঙ্গ হয়েছে, এবার রাজশাহী সহ মিজানুর রহমান মিনুর এলাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ উলঙ্গ করে দিয়েছে বিএনপিকে। তো এই বেসামাল বিএনপি যদি এখন সামলাতে না পারে সালাউদ্দিন আহমেদকে, তাহলে ভবিষ্যৎ বিএনপির জন্য যে অন্ধকার, এই ব্যাপারে আর কিছু ভাবতে হচ্ছে। প্রফেসর ইউনূসের বিরাট ঘোষণা, প্রত্যাশা, অনেকটা অবাক করা, খুব কনফিডেন্স। আসলে কি প্রফেসর ইউনূস বাংলাদেশে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবেন যেটা অতীতে কোনো নজির নেই? জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ইউনূস যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছেন। যা সরল কথা হচ্ছে, বাংলাদেশকে বানানো যাবে সিঙ্গাপুর। বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করলো, নতুন বাংলাদেশ। মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রফেসর ইউনূস বলছেন যে এইটি নতুন বাংলাদেশের যাত্রা। যে নতুন বাংলাদেশে 72 সংবিধান থাকবে না, নানান কিছু, এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবকাঠামোগতভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর যে কথাবার্তা আমরা বলছি, সেরকম কি হতে যাচ্ছে? তিনি কি পারবেন? বললেন তো। একদিকে জুলাই সনদকে তো আমরা গুরুত্ব দিচ্ছি না। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ওই সনদের কোনো ভ্যালু নেই। সাইন যেটা হচ্ছে, এটা আলী রিয়াজ নিজেই বলেছেন, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন স্টেট অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। মানে এটা এখন পর্যন্ত আইনি ভিত্তি নেই, সোশ্যাল কন্ট্রাক্ট, জাস্ট রাজনৈতিক দলিল। বিএনপি যেটা চেয়েছিল ওইটা। এখন বিএনপি চাইবে সাইন তো হয়েছে, এই জায়গায় থামিয়ে রাখি, বাস্তবায়ন ওটা একটা মূল্য ঝুলিয়ে রাখি। সেই জায়গায় প্রফেসর ইউনূসের এই স্বপ্ন দেখানো বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্ব দেওয়ার আছে, আদৌ তিনি পারবেন কিনা আমাদেরকে মঞ্জুলে মকসুদে পৌঁছাতে, আমরা সে আলোচনা করবো। দর্শক, প্রফেসর ইউনূসের বক্তব্যটা একটু দেখেন। বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে, প্রধান উপদেষ্টা। দেখেন, হাসিনা পালানোর পর মানুষের যে স্বপ্ন, তার মধ্যে এই স্বপ্ন প্রফেসর ইউনূস নিজে দেখিয়েছেন, আমরা সেটা ব্যাখ্যা করেছি যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে। সিঙ্গাপুর একটা মডেল। এই সিঙ্গাপুর কিন্তু একসময় বেশি উন্নত ছিল না, বাংলাদেশের চাইতে পিছিয়ে ছিল, কিন্তু সঠিক নেতৃত্বের কারণে সিঙ্গাপুর আজকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ হয়েছে। 3 তলা সিঙ্গাপুর অবকাঠামো। আপনি যদি যান, আপনি
আপনার চোখ জুড়িয়ে যাবে, কত সুন্দর শৃঙ্খলা। ছোট্ট একটা শহর, সেটা একটা দেশ মালয়েশিয়ার সাথে ছিল। সে মালয়েশিয়ার কথাও যদি বলি, যে মালয়েশিয়া থাইল্যান্ড আজ থেকে 40 বছর আগে বাংলাদেশের চাইতে তাদের জিডিপি কম ছিল, পার ক্যাপিটা ইনকাম কম ছিল, আর সে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আজকে কোথায় গেছে। এজন্য বাংলাদেশের মানুষের জন্য উন্নত হওয়ার বা বাংলাদেশকে গড়ে তোলার একটা মানদণ্ড হচ্ছে সিঙ্গাপুর হওয়া। তো দর্শক, সে সিঙ্গাপুর হওয়ার বা সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখছেন প্রফেসর ইউনূস, এবং ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে আমাদের এরকম একটা এক্সপেকটেশন ছিল, আধুনিক সিঙ্গাপুরের একজন জনক আছে যার নেতৃত্বে সিঙ্গাপুর আজকে এই স্বর্ণ শিখরে আরোহণ করেছে। তা আমরা অনেকে ভাবতাম, বলতাম যে প্রফেসর ইউনূস সেই নেতৃত্ব হাসিনা পালানোর পর নতুন বাংলাদেশের জনক হবেন তিনি, এবং তিনি বাংলাদেশকে, যেহেতু তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে এবং তিনি তার একটা ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা আছে, তিনি এবং তার কোনো লোভ লালসা নাই, তার কোনো দল নেই, তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে নেবেন। তো মাঝখানে আলোচনা চাপা পড়েছিল, কারণ লন্ডনে একটা কেলেঙ্কারি ঘটিয়ে এসেছিলেন। তো এখন আবার সেই আলোচনা আসছে। দেখেন, এখানে প্রফেসর ইউনূসের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো সম্ভব ছিল, এখনো স্বপ্ন দেখাচ্ছেন। আমি জানি না যে এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়াতে বাড়াতে কোন দিকে চলে যাবে, শেষ পর্যন্ত কত বছর ক্ষমতায় থাকবেন। প্রফেসর ইউনূসের সেই যোগ্যতা ছিল, কিন্তু একটা ঘাটতি। আজকে এগুলো করতেছেন যারা, এই যে বাহাদুরি দেখাইতেছেন, তারা সব এদের জন্যই পাইছেন। তো কে কি করছে আমরা দেখছি, তো বিদেশে ছিলাম, কিন্তু দেখছি কোন রাজনৈতিক দল কতটুকু করতে পারছে, কোন রাজনৈতিক দল হাসিনার একটা চুল পাকা করতে পারছে কিনা, পারছে এই ছেলেগুলা, পারছে নাহিদ, সার্জিস, এরা। আজকে ওদেরকে ছাড়াই আপনারা এই সনদ স্বাক্ষর করলেন। মানে ওই যে উনি যে লিখছে, কথাটা কিন্তু খারাপ লেখে নাই, জামাই ছাড়া বাসর ঘর করলেন না। আর এই যে অনুষ্ঠানটা যারা পরিচালনা করলেন, আমি না শুধু, অনেকেই জানেন, বহুদিন যাবত বলে আসছে, কিছু অথর্ব লোককে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার দলে রাখছে, তার উপদেষ্টা বানাইছে, তার অ্যাডভাইজার বানাইছে, তার অ্যাসিস্ট্যান্ট বানাইছে, এগুলো সব অথর্ব। 3000 লোকের ব্যবস্থা, কই লোক কই ভাই? সব চেয়ারই তো ফাঁকা দেখতেছি, সমাজের গণ্যমান্য কোনো ব্যক্তিত্বকে দেখলাম না। আপনারা কি পারতেন না যে জুলাই যোদ্ধা কতগুলো আছে, এদের থেকে যাইয়া এদের সাথে কথা বলা, এদেরকে একটা প্রতিনিধি দল ডাকতে পারতেন না? নাকি ওদেরকে সামনে বসাইতে পারতেন না? পারতেন। আপনারা সেই ধান্দায় নাই, আপনারা আছেন সবাই নিজের আখের গুছানোর তালে, তাই না? আখের গুছাইবো, এই বাংলার মানুষ খেপলে কি হয় দেখেন নাই? হাসিনার মতো শক্তিকে উৎখাত করে দিছে, আপনারা কোন ছাড়? আপনি একটা এত বড় অনুষ্ঠান করছেন, সংসদ প্লাজার বাইরে, সন্ধ্যার পর ইলেকট্রিসিটি নাই কেন? টাকা কি সরকারের কম ছিল? টাকা কি আকাল পড়ছে? আপনার মাথা কাটা তো খাইতেছেন ভাই বহুদিন ধরে, আর কত খাইবেন? সেটা লাইট লাগাইতে পারলেন না, পারেন নাই। জুলাইশের যারা যোদ্ধা তাদেরকে দাওয়াত দিতে পারেন নাই। সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব কাউকেই দেখলাম না। কেন দেখলাম না? দাওয়াত দিছিলেন বলতে পারবেন? মনে তো হয় না। মাহমুদুর রহমান সাহেবের দাওয়াত দিছিলেন? দেন নাই তো বোধ হয়, আমি তো শুনলাম দেন নাই। কারে দাওয়াত দিচ্ছেন আপনারা? কারে দাওয়াত দিচ্ছেন আপনারা? তাহলে এত সংসদের মধ্যে এত চেয়ার খালি কেন? ওইখানে একটু জায়গায় বসতে পারতেছিল এই ছেলেগুলো। একটা প্রজেক্টে সিনেমা দেখাইবেন, সেই সিনেমাও সালা চলে না, হ্যাঁ, সেই ডকুমেন্টারিও চলে না। বৃষ্টি নামার পরে মানুষের মাথার উপরে ছাতি ধরার তো কোনো লোক একটা ত্রিপল রাখতে পারলেন না? কি ঘন্টা ছিঁড়ছেন আপনারা? এতদিন সরকারের টাকা খাইছেন। এমবেসির রেগুলার দেখলাম দৌড়াইতেছে সংসদ ভবনের ভিতরে, যারা ভিতরে যাইতে পারছে গেছে, যাদের ছাতা আছে তারা বসে ছিল, কাক ভেজা ভিজা বসে রয়েছে, কারণ এরা অনুষ্ঠানটাকে নষ্ট করতে চায় না। কিন্তু আপনাদের মতো অতর্ব যতদিন থাকবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এগুলো ঘটেই যাবে। এবার আসে আসল আলোচনায়। নাহিদ ইসলাম, সাজ্জিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, এদেরকে বাদ দিয়ে আপনারা জুলাই সনদ ঘোষণা করলেন বা স্বাক্ষর করাইলেন, তাই না? এরা কারা? আপনারা চিনেন না এরা কারা? আজকে যে বৈশা বৈশা বড় বড় কথা বলেন, বড় বড় ভাব দেখান, বড় বড় হ্যাডম দেখান, এই হ্যাডম তো সাহায্য করছে এই ছেলেগুলা। এদেরকে ছাড়া আপনারা করে ভাবেন পারবেন? এরা কি করতে পারে দেখেন নাই? দেখছেন তো, এই যে 17 বছরের হাসিনার শাসনামলকে কেউ টলাইতে পারে নাই। এই যুদ্ধের সময় অনেকেই ছিল, সামনে ছিল এরা, এদের জন্যই আজকে আপনারা এই জায়গায় আসছেন। এদেরকে বাদ দিয়েই করলেন। স্যার কাজটা ভালো করলেন না, স্যার কাজটা ঠিক করলেন না। আমি জানি না আপনি কাদের পরামর্শে চলেন। আপনি যদি নাহিদটাকে এটা বলতেন যে দেখো তোমরা যদি না আসো এটা অপূর্ণ থেকে যায়, তোমাদের দিয়েই তো আমি আসছি এখানে, নাহিদ আপনার কথা রাখতো না? বা নাহিদের তখন কোনো কন্ডিশন দিত? নাহিদের কি কন্ডিশন ছিল? নাহিদের তো ছোট্ট ছোট্ট দুইটা কন্ডিশন, যেটা আমারও হয়। আমি একটা অশিক্ষিত মূর্খ বর্বর জনসাধারণ হিসেবে বলতে চাই, আমারও এই কন্ডিশন দিতে ইচ্ছা করে যে এটার বাস্তবায়ন কেমনে হবে? এটা কি সেই 91 টিস্যু পেপার হয়ে যাবে? অনেকে তো তাই বলতেছে। কি হইলো আজকে এটা স্যার? আপনি যে বললেন সারা বিশ্ব তাকিয়ে দেখবে, সারা বিশ্ব দেখতেছে, সুইডিশ টেলিভিশন দেখাইতেছে ছেলেটার হাত পড়া, ওইটাই মূল ঘটনা এখন ওইটাই হয়ে গেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে বা স্বাক্ষর হচ্ছে, সেই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হাত খুলে পড়ে যেতেছে, কৃত্রিম হাত, যে হাতটা সেই যুদ্ধে হারাইছে। কে বানাই দিব? তার একটা ইউটিউবে দেখলাম বলতেছে আমাকে কে বানাই দিবে এটা? কয়টা মানুষ এরকম হতাহত হয়েছে? কয়টা? 200, 400, 500, 600, 1000, 5000। এই লোকগুলো আপনারা পালতে পারলেন না। এই লোকগুলোর স্বীকৃতি তো নাকি ছিল না, শুনলাম পরে নাকি সালাউদ্দিন সাহেবের কোন স্ট্যাটাস দেখা পরে ওই 5 নম্বর ক্লজ আবার চেঞ্জ করছে। আপনি সে বিজ্ঞ অভিজ্ঞ যত চামচারা আছে ওরা। আপনাদের এই সমস্ত দেখে না মানে কোনো স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকতে পারবে না। যাদের জন্য আপনারা আজকে এই জায়গায় বসছেন তাদেরকে এইভাবে অবজ্ঞা করলেন, এইভাবে পিটাইলেন।
হ্যাঁ আমি জানি এর মধ্যে কিছু বাইরের লোক ঢুকছে, কিন্তু ওরা তো ড্রেস পরা কিছু লোক ছিল, একই রকমের গেঞ্জি পরা ছিল, টি শার্ট পরা ছিল, জুলাই যুদ্ধ বুকে লেখা ছিল। এই ছেলেগুলো সামনে বসে জায়গা তো খালি ছিল রে ভাই, 4 ভাগের 1 ভাগও তো ভরে নাই, বাকি সব চেয়ার তো খালি। খালি থাকবে না কেন? আপনারা তো এই সমস্ত মানুষের দাওয়াতি দেন নাই যারা আইসা আপনাদের ভুল ভ্রান্তি ধরতে পারবে। আপনাদের দিনকাল ভালো যাবে না। ওই যে সাজিদ আলম বলছে আর নাহিদ ইসলাম বলছে না, যারা স্যারের পিছনে আছেন, যারা স্যারকে এইভাবে চালাচ্ছেন, তাদের দিনকাল ভালো যাবে না। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে, এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো, অতিথিদের চেয়ার দেওয়া হলো, এবং বাইরে আন্দোলনরত অবস্থায় ছিল জুলাই যোদ্ধারা। কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে, সেনাবাহিনী এসে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে তাদেরকে বিতাড়িত করলো। এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশের গাড়ি ভাঙচুর করলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, তাঁবুতে আগুন লাগিয়ে দিল, যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা তো অবশ্যই সত্য, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত জুলাই যোদ্ধাদের আসতে হলো কেন? আজকে আমি আলোচনা করব যে আজকে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে, কিন্তু এনসিপি সহ একটা বাদ স্বাক্ষর করেনি। কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো, এর জন্য দায়ী কে? বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা? আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো, এবং দর্শক আপনাদের মতামত চাই। তবে শর্ত একটাই, পুরো ভিডিও দেখে মতামত দিবেন। পুরো ভিডিও দেখে মতামত দিলে কিন্তু আমি মনে কষ্ট পাবো। এখন দেখেন, এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে, বিশৃঙ্খলা করেছে, অবশ্যই নিন্দা জানাই। এবং পাশাপাশি যেই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যেই পুলিশি আক্রমণ, তারও তীব্র নিন্দা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো? ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, এই আলী রিয়াজ গত 1 বছর ধরে দফায় দফায় মিটিং করতেছে বিভিন্ন দলের সঙ্গে, কার কি অভিমত, কার কি মতামত, এইসব করতেছে। কি করলেন তিনি? জুলাই সনদ কাদের জন্য? জুলাই সনদ হচ্ছে জুলাই যোদ্ধাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার। সেই জুলাই যোদ্ধাদের মতামত সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, তাদেরকে ডাকাও হয়নি। দর্শক, কয়েকদিন আগে নাহিদ ইসলাম বলেছিল উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। এই নাহিদ তো নিজে উপদেষ্টা ছিলেন, কাজে সেই নাহিদ যখন বলতেছেন যে এই সরকারি উপদেষ্টারা সেফ এক্সিট করছে, তখন অবশ্যই তিনি তথ্য জেনেই বলতেছেন। হ্যাঁ দর্শক, এই উপদেষ্টারা, এই ঐক্যমত্য কমিশন, তারা আসলে জুলাইতে কি আসলো কি গেল এতে কিচ্ছু আসে যায় না। তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টা লিপ্ত। এখন আর এনসিপি কে বলে না, আরে বাবা এনসিপি শাপলা মার্কা চায়, এটা কি এমন একেবারে বিশাল কিছু দেওয়া যাবে না? শাপলাই তো দিয়ে দেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি কে এই শাপলা প্রতীক পাওয়ার পরে কোনো সহযোগিতা করা হচ্ছে না। শাপলা একটা প্রতীক, তারা চায়, এটা দেয় না। অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন দেশ বাংলাদেশ, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কিন্তু এই আলী রিয়াজরা, তারা ওই বিএনপি এবং জামাত, এরা কি বলে এদেরকেই খুশি করার চেষ্টা লিপ্ত। দেখেন, জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে, স্লোগান দিতেছে, সরকারের কোনো খবর নাই, এবং তারা কিন্তু এরা আন্দোলন করেছে, কোনো খবর নাই। এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, প্রায় 20,000-এর মতো। সবাই যদিও আসেনি, এবং সমস্ত বাংলাদেশে কিন্তু আছে, শুধু ঢাকার যারা আছে তারা এসেছে। এদের 3টা দাবি ছিল ভাই, মাত্র 3টা দাবি। 3টা দাবি হচ্ছে, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। এগুলো কি অন্য দাবি? বলেন তো আমাকে। এই দাবিগুলো কেন দিনের পর দিন মানা হলো না? তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো, তখন আলী রিয়াজ বাইরে এসে বলল ক্ষমা চাই, আমি এখনই সংশোধন করতেছি। তাহলে এই 1 বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন যে এখন আপনি যখন চাপে পড়লেন তখন আপনি বলতেছেন সংশোধন করব, যখন কিনা আর 1-2 ঘন্টা পরেই এই জুলাই সনদ স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো? এতদিন কি করলেন? এতদিন শুধু বিএনপি এবং জামাত দাঁতে তা করেছে, কারণ এরা মনে করে বিএনপি বড় দল, জামাত মোটামুটি বড় দল, কাজেই এরাই একমাত্র এই আলী রিয়াজদেরকে রক্ষা করতে পারবে। এনসিপি তাই এবং জুলাই যোদ্ধাদের তো কথা ভাবেই না। না হলে এতদিন ধরে এই যোদ্ধারা স্বীকৃতি চাইলো। আরে ভাই, স্বীকৃতি তো শেখ হাসিনা যদি 2 লক্ষ 2.5 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে প্রতি মাসে মাসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধা ভাতাইতে পারে, তাহলে এই সামান্য 20,000 যোদ্ধা কেন ভাতা পাবে না? আর 20,000 করে দেন, রাষ্ট্রীয় টাকারে ভাই, যাদের জন্য আমরা স্বৈরাচার মুক্ত হলাম। এবং এই জুলাই অভ্যুত্থানকে সংবিধানে স্থান দিলে সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি বলেন আপনি? এখন বিএনপি বলতেছে আমরা জুলাই সনদের সব বিষয়ে একমত না, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই জুলাই সনদটা সংবিধানে স্থান দিলে ক্ষতি কি? আমি তো বিএনপির তৃণমূলের বড় সঙ্গে আলাপ করেছি, তাদের কোনো সমস্যা নেই, তারা বলতেছে হেদিক, কারণ জুলাইয়ের কারণে কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন বিএনপি বলতেছে যে আচ্ছা সবাই এটা সবার ম্যানিফেস্টোতে দিক, তাহলে জনগণ যাকে ভোট দিবে, ভাই সবকিছু জনগণের ভোটে হয় না। যদি সব দল ঐক্যমত্য হয়, এটাও এক ধরনের জনমত স্বীকৃতি। তারপরে এনসিপি বলেছে যে আচ্ছা তাহলে গণভোট হোক। তাহলে আপনারা যেহেতু বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টো কার হতে, এটা না করে আমরা গণভোট করি। এই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ আপনারা প্রচারণা করবেন, আমরা প্রচারণা করবো। এই গণভোটে যদি জনগণ তাদের ভোটে এই জুলাইকে স্বীকৃতি দেয়, তাহলে আর কোনো নোট অফ ডিসেন্ট কার্যকর হবে না, কারণ গণরাই বড় রায়। বিএনপি মেনে নিয়েছে, কিন্তু বিএনপি চায় যেদিন সাধারণ নির্বাচন হবে ওই দিনই গণভোট হবে, এতে সরকারের খরচ কমবে। এটা বিএনপি যুক্তি, ঠিক আছে। কিন্তু জামাত আর এনসিপি চায় না গণভোটটা আগে হবে, নির্বাচন পরে হবে। এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আছে। তারপরে মনে করি যে বিএনপির বড় দল হিসাবে আরো স্যাক্রিফাইস করা উচিত। বিশেষ করে গণভোট প্রয়োজন নাই, যদি বিএনপি একবার কথা দেয় যে আমরা এই জুলাই ঘোষণাপত্রের প্রত্যেকটি দাবি মেনে নিলাম, এবং আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা প্রথম সংসদেই বিল এনে এটাকে সংবিধানের আওতাভুক্ত করবো, বাস শেষ। এবং আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্রে এনসিপি যে দাবি বা জুলাই যোদ্ধাদের যে দাবি, এগুলো কিন্তু অন্যায় দাবি না। আচ্ছা, এনসিপির দাবি কি আমি একটু বলি। এনসিপির দাবি হচ্ছে জুলাই সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতে হবে, অর্থাৎ কিভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিভাবে আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করবেন, এর উল্লেখ এই সনদে থাকতে হবে। কারণ জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যাপারে এর আগে ঐক্যমত্য হয়েছিল। তো এনসিপির দাবিটা মেনে নিতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা ভাই বলেন তো? আচ্ছা, যদি এই জুলাই সনদ নিয়ে সকল রাজনৈতিক দল একমত না হয়, তাহলে কি ডক্টর ইউনূস তার নির্বাহী ক্ষমতা বলে পাস করতে পারতেন না? পারতেন। এখন তো বলবেন যে আচ্ছা আমরা পাস সমস্যা কি, পরবর্তী সরকার তো আবার বাদ দিবে, পরবর্তী সরকার বাদ দিলে তখন আন্দোলন হবে। কিন্তু এখন তো আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে এই জুলাই সনদকে একটা আইনি প্রক্রিয়া রূপ দিতে পারতেন না?
পারতেন তো, সেটাও আপনি করলেন না। আপনি শুধু বিএনপি কি বলে, জামাত কি বলে, তারপর এনসিপি কি বলে, এগুলো একটার পর একটা করে কালক্ষেপণ করলেন। আবার এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ নাকি মানে এই মাসে একদম শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মানে জনগণের টাকার কি নিদারুণ অপচয় এই আলী রিয়াজরা করতেছেন। আলী রিয়াজ এবং সরকার বারবার বলল যে এই জুলাই ঘোষণাপত্র নাকি সংশোধনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অথচ আজকে যখন জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে ভিতরে এসে পড়লো, তখনই সুর পাল্টে গেল, বলে ক্ষমা চাই, এখনই সংশোধন করতেছি। কিভাবে এটা হলো? আহত জুলাই যোদ্ধারা তারা বলেছিল যে আমরা মাসিক ভাতা, চিকিৎসা, আইনি সুরক্ষা এবং নিরাপত্তা এগুলো চাই। এগুলো কি জটিল কিছু? এগুলো ন্যায়সঙ্গত দাবি। সঙ্গে সঙ্গে আলী রিয়াজ এই ঘোষণাপত্রের 5 নম্বর ধারা সংশোধন করলেন, আবার হাত জোর করে ক্ষমা চাইলেন। মান সম্মান টাকা গেল। তারপর দেখলাম এদেরকে পুলিশ পিটিয়ে বার করে দিল। একটা ছেলে, তার একটা হাত নাই, ওই হাতটা কাঠের হাত ছিল, পুলিশের মারের চোটে ওই হাতটা মাটিতে পড়ে গেল। ছেলেটার নাম আতিক। 1 বছর আগে হাসিনা পতনের পর আতিক বলেছিল যে জুলাই অভ্যুত্থানে আমার একটা হাত চলে গিয়েছে, যদি প্রয়োজন হয় আমার বাকি হাতটাও দিয়ে দেবো, তবু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো। কিন্তু আফসোস, সেই আরেকটা হাতেও পুলিশ মেরেছে, তবে সেটা হাসিনার পুলিশ না, ইউনূসের পুলিশ। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আজকে এই জুলাই যোদ্ধারা যে পুলিশকে মেরেছে এটাও নিন্দা জানাই, কারণ এই পুলিশ কিন্তু হাসিনার পুলিশ না। আমরা পুলিশটা চলতে পারবো না, আমাদের পুলিশ দরকার। পুলিশ আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। পুলিশের উপর হামলা করা যাবে না। আজকে জুলাই যোদ্ধারা তারাও খুব বাড়াবাড়ি করে ফেলেছে। তবে এটা সত্য যে বাড়াবাড়ি না করলে আলী রিয়াজ ক্ষমা চেয়ে ইমিডিয়েটলি ওই 5 নম্বর ধারা সংশোধন করতো না। এটাই হচ্ছে সরকারের সমস্যা। এই সরকার আসলে এই জুলাইকে মনে ধারণ করে না। তাদের মনে একটি অবস্থা যে ক্ষমতা শেষ হওয়ার বাকি আর মাত্র 5-6 মাস, এখন সেফ এক্সিট দরকার। আবার উপদেষ্টাদের ভিতরে অনেকে আছে, তারা ইউনূস সামনে বলে হ্যাঁ সমস্যা নেই, সামনে তো নির্বাচন আমরা আয়োজন করবো, ফেব্রুয়ারি 15 নির্বাচন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু গোপনে গোপনে তারা তাদের যে ডিপ যে লোকজন আছে ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে নির্বাচন পেছানো যায়। এই উপদেষ্টাদের মধ্যে, আমাদের মধ্যে কিছু এরকম লোক আছে যারা চায় নির্বাচনটা না হোক, কারণ তারা ক্ষমতা স্বাদ পেয়ে গেছে। এখন সেনাপতি ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস দুজন যেহেতু চায় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, তারা প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না, কিন্তু মনে মনে চায় যাতে নির্বাচনটা না হয়। দর্শক, অনেক আশা নিয়ে আমরা ডক্টর ইউনূসকে বসিয়েছিলাম, কিন্তু তিনি এই জুলাই বিপ্লবের যে পরিপূর্ণ রূপ এটা ধারণ করতে, জাতিকে উপহার দিতে, এই জুলাই সনদকে একটা আইনি কাঠামোতে পরিণত করতে, স্বীকৃতি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে ইউনূসের যে ব্যর্থতা, এই জন্য কিন্তু ইউনূস একা দায়ী না। এই জন্য যেমন ইউনূস দায়ী, তার উপদেষ্টারা দায়ী, আমলারা দায়ী, বিএনপি দায়ী, জামাত দায়ী। এবং দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।